ইডেন গার্ডেন্সের মাঠে অপ্রতিরোধ্য স্টিওয়ার অস্ট্রেলিয়ার দলকে সৌরভ গাঙ্গুলির ভারতীয় দল হারিয়ে দিয়েছিল, সেটা হয়তো আপনাদের এখনও মনে আছে। ঠিক সেরকমই একটি ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে রাজনীতির জগতে। মমতা ব্যানার্জি এবং তার একটি ছোট্ট রাজনৈতিক দল, বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গের মতো একটি বিশাল রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করল। আর এরপর থেকে মমতা ব্যানার্জি এতটাই উৎফুল্ল এবং উৎসাহিত হয়ে পড়লেন যে তল্পিতল্পা নিয়ে সংসার বৃদ্ধি করতে ছুটলেন ত্রিপুরা এবং গোয়াতে। আবার বর্তমানে নাকি শুনছি তিনি হরিয়ানাতেও যেতে চাইছেন। তা করুন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে এই ভিন রাজ্যে পাড়ি দেওয়া কি রাজনৈতিক শখ নাকি কোনো বড় পরিকল্পনা, এটা বোঝবার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞের হওয়া কোনো দরকার নেই। মমতা 2024-এর লোকসভা ইলেকশনে বিজেপিকে বড় টক্কর দিতে চাইছেন। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। মানে 2024 সালের লোকসভা ইলেকশনে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী পদে সবথেকে বড় দাবিদার হয়ে উঠতে চাইছেন। কিন্তু তার এই স্বপ্ন কতটা বাস্তবসম্মত, আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই দেখবার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে এটা দেখবার চেষ্টা করব যে মমতা ব্যানার্জি কোন কোন পজিটিভ পয়েন্ট আছে যা তাকে প্রাইম মিনিস্টার পদে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার করে তুলেছে। আর তারপর দেখব তার কোন কোন নেগেটিভ পয়েন্ট আছে যা তার পিএম পদে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। আর সবশেষে আমরা একটি স্বতন্ত্র মতবাদ তৈরি করার চেষ্টা করব। এই ভিডিওটি অ্যাজ ইউজুয়াল হবে ফ্যাকচুয়াল, যা মিডিয়াতে অন্তত আপনারা পাবেন না। তাই ভিডিওটি শুরুতেই ডিসলাইক করে চলে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখে নিজেদের মতবাদ জ্ঞাপন করলে আপনি হয়তো ফ্যাক্ট থেকে বঞ্চিত হবেন। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন, কারণ আমরা এই রকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। মমতা ব্যানার্জির সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো তিনি একজন গ্রাসরুট লিডার, একেবারে জমির সাথে জড়িত তার বেস। নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী এই জন্য হয়ে উঠতে পেরেছিলেন কারণ তারও একটি গ্রাসরুট লিঙ্ক ছিল। সাধারণ মানুষের ছোটো ছোটো প্রবলেম মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে বোঝেন। আর এই গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা নেতা বা নেত্রীর যে মাস অ্যাপিল হয় তা অন্যান্য নেতার থেকে অত্যন্ত বেশি হয়, সেটা আপনারা অনেকেই জানেন। মোদির যেমন গুজরাটে মাস অ্যাপিল ছিল, তেমনি মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলে মাস অ্যাপিল। আর এই মাস অ্যাপিল ছড়িয়ে পড়েছে বাংলার সমস্ত শ্রেণীর লোকেদের মধ্যে। তিনি যেমন মহিলাদের মধ্যে পপুলার, তেমনি টিনেজদের মধ্যেও পপুলার হয়ে উঠেছেন। তারা মমতা ব্যানার্জিকে ভারতীয় রাজনীতির মঞ্চে একমাত্র বাংলার প্রতিনিধি বলে মনে করেন। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো মমতা ব্যানার্জির ওরেটরি স্কিল। তিনি খুব সুন্দর স্পিচ দিতে পারেন। বাংলাতে তার বক্তৃতা শুনবার জন্য দূর দূর থেকে লোক এসে জড়ো হয় এবং তার কথা খুব মন দিয়ে শোনেন। মমতা ব্যানার্জির কথা একেবারে সাধারণ মানুষের মতো, যাতে সাধারণ মানুষ তার সাথে খুব ভালো লিঙ্ক করতে পারেন এবং তারা মনে করেন যে তাদেরই মধ্যে থেকে একজন উঠে এসে এই বক্তৃতাগুলি দিচ্ছেন, ঠিক যেরকম মাস অ্যাপিল গান্ধীজির ছিল। মমতার বেশভূষাও একেবারে সাধারণ। আর ভারতবর্ষে সাধারণ বেশভূষা লিডারদের মাস অ্যাপিল অত্যন্ত বেশি হয়, সেটা আপনারা অনেকেই জানেন। এছাড়া মমতা ব্যানার্জি একজন উইমেন ক্যান্ডিডেট। ভারতবর্ষে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা পলিটিক্সে বারবার ওঠানো হয়, যদিও লোকসভাতে উইমেন রিজার্ভেশন এখনও পর্যন্ত চালু হয়নি। আর পুরো অপোজিশন লিডারদের মধ্যে মমতা ব্যানার্জি একমাত্র মহিলা যার সারা ভারতবর্ষের পলিটিক্সে একটি সিগনিফিকেন্ট স্থান আছে। সবথেকে বড় প্লাস পয়েন্ট যে তিনি একাই হুইল চেয়ারে বসে গত বিধানসভা ইলেকশনে বিজেপিকে হারিয়ে দিয়েছিলেন। ইলেকশনের আগে এটার প্রেডিক্ট করা হয়েছিল যে বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ সরকার গঠন করতে চলেছে। আর এর জন্য বিজেপি তার টপ লিডারশিপ থেকে শুরু করে ছোট ছোট সমস্ত লিডারদের ভোট প্রচারের কাছে লাগিয়ে দিয়েছিল। এর সাথে তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা করে এবং তার লিডারদের বিজেপিতে জয়েন করায়। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল। তারপর থেকেই মমতা ব্যানার্জি ত্রিপুরাতে এবং গোয়াতে বিধানসভা ইলেকশন লড়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আপনারা বলবেন যে এইরকম চ্যালেঞ্জ তো অরবিন্দ কেজরিওয়ালও করেছিল এবং বিজেপির এগেনস্টে জিতেছিল। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মতো ছোট্ট একটি রাজ্যে বিজেপির এগেনস্টে জিতেছিল, কিন্তু মমতা ব্যানার্জি বাংলার মতো বিশাল রাজ্যে অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও জিততে সফল হয়েছিল। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে যতই পলিসি ফেলিয়ার হোক বা ভোট পরবর্তী হিংসা হোক, মমতা ব্যানার্জির সোশ্যাল মিডিয়া পপুলারিটি কখনোই কম হয় না, যা আজকালকার দিনে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট। তাহলে মমতা ব্যানার্জির কাছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কী, বা কোন কোন নেগেটিভ পয়েন্টের জন্য তার প্রধানমন্ত্রী হওয়া মুশকিল? মমতা ব্যানার্জির সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো যে মমতা ব্যানার্জির যে বিশাল মাস অ্যাপিল আছে তা বাংলার বাইরে একেবারে নেই বললেই চলে। ইউজুয়ালি নর্থ ইন্ডিয়ার যে লিডাররা আছেন তাদের মাস অ্যাপিল তাদের রাজ্যের বাইরেও অব্যাহত থাকে। লোক তাদেরকে চেনে, কারণ নর্থ ইন্ডিয়াতে রাজ্যগুলির মধ্যে অনেক সিমিলারিটিস আছে, কিন্তু বাংলা এবং অন্যান্য রাজ্যের রাজনীতি অনেকটাই আলাদা। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হলো মমতা ব্যানার্জির রিজনাল পলিটিক্সে বিশাল যোগদান।
তিনি বলেন যে গুজরাট থেকে লোক এসে বাংলাতে কী করে লোকে ভোটে প্রচার করছে। এইসব কথা বাংলাতে ভোট জিততে বিশাল সাহায্য করলেও বাংলার বাইরে এইসব কথা দিয়ে ভোটে একেবারে জেতা যাবে না, কারণ এই কথাগুলি মানুষের মনে থেকে যায়। তাই যে লিডাররা রিজনাল মেন্টালিটি ছেড়ে দেয় তারা ন্যাশনাল লিডার হয়ে ওঠে, আর যে লিডাররা এই রিজনাল মেন্টালিটি ছাড়তে পারে তারা রিজনাল লিডারই হয়ে থাকেন। থার্ড নেগেটিভ পয়েন্ট, মমতা ব্যানার্জির অ্যান্টি হিন্দু ইমেজ, যা বিজেপি অনেকবার পলিটিসাইজ করবার চেষ্টা করেছে। বিজেপির কোর ভোটাররা এটা বিশ্বাসও করেন যে মমতা ব্যানার্জি হিন্দুর জন্য খুব একটা বেশি কাজ করেন না। এছাড়া মমতা ব্যানার্জির অনেক সরকারি স্কিম আছে যা মাইনরিটি অ্যাপিজমেন্টের দিকে ইশারা করে। যদিও এতে বাংলার মাইনরিটি ভোট কনসলিডেট হয়, কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটি ঘাতক হয়ে দাঁড়াবে, স্পেশালি যখন ইউপি, এমপি এবং গুজরাতের মতো বড় রাজ্য আছে এবং যাদের প্রচুর পরিমাণে লোকসভা সিট আছে, আর এই পলিসির জন্য কোনো সিটে জামানত জব্দ পর্যন্ত হতে পারে। থার্ড নেগেটিভ পয়েন্ট হলো বিধানসভা ইলেকশনে টিএমসির বিশাল জয় হলেও মমতা ব্যানার্জি তার নিজের কেন্দ্রে হেরে যান। আর কোনো লিডার যদি নিজের কেন্দ্রে হেরে যায় আর সে যদি বলে যে তিনি প্রধানমন্ত্রী হতে চান, তাহলে সেটা হাস্যকর হবে বইকি। ফিফথ এবং লাস্ট নেগেটিভ পয়েন্ট, মমতা ব্যানার্জির শাসনকালে ঘটে যাওয়া বিপুল স্ক্যাম। পলিটিক্সে প্রচুর লোকের উপর প্রচুর আরোপ লাগে, মমতাও তার ব্যতিক্রম নন। সে সারদা হোক, নারদা হোক বা কাটপানি হোক, রাজ্য থেকে বেরিয়ে দেশের লিডার হতে গেলে একটি স্বচ্ছ ক্যারিয়ার থাকা অত্যন্ত জরুরি, কারণ যত পলিটিক্সের উপরে আপনি আগে এগোবেন তত আপনার উপর লাইট বাড়বে, আর সেই লাইটে কালো দাগগুলি অত্যন্ত স্পষ্ট হয়ে দাঁড়াবে। সবশেষে আমরা বলতে পারি যে মমতা ব্যানার্জি ভারতের একজন বিশাল বড় নাম, কিন্তু তার রেলিভেন্স বাংলার বাইরে খুব একটা বেশি নেই বললেই চলে। আর স্পেশালি তার এবং তার পলিটিক্যাল পার্টি যে ইমেজ তৈরি হয়েছে রিজনাল পলিটিক্স এবং মাইনরিটি অ্যাপিসমেন্টের জন্য, তার ফলে নর্থ ইন্ডিয়াতে তার ইনফ্লুয়েন্স ধীরে ধীরে কম হতে শুরু করে দিয়েছে। তাই মমতা ব্যানার্জি প্রাইম মিনিস্টার তো হতে পারবেন না, এটা আমাদের মনে হয়, কিন্তু তিনি অবশ্যই কিং মেকার হতে পারবেন, যেমন তিনি ইউপিএতেও হয়েছিলেন, কারণ বাংলা একটি বড় রাজ্য। তাই তিনি যদি বাংলাতে একটি স্ট্রং হোল্ড রাখেন এবং লোকসভাতেও ভালো সিট আনেন, তাহলে তিনি নেক্সট পিএম কে হবেন সেটা অবশ্যই নির্ধারিত করে দিতে পারবেন এবং তার সাহায্যে ফিউচারে যে কোনো সরকার তৈরি হতে পারবে। আমরা আমাদের আজকে এই অ্যানালাইটিক্যাল ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ, টিম কনসেপ্টোপিডিয়া।